বাবুনগরী মামুনুল ফয়জুলের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহের মামলা, বঙ্গবন্ধু ভাস্কর্য মুরালের নিরাপত্তা দিতে হাইকোর্টের নির্দেশ। রাজাকারদের তালিকা করবে মুক্তিযোদ্ধা কাউন্সিল, শনাক্ত হবে ভুয়া মুক্তিযোদ্ধা, মন্ত্রিসভায় আইনের খসড়া অনুমোদন। হবিগঞ্জে 2 অটোরিকশার বাসের ধাক্কা, 8 জনের মৃত্যু, 4 জেলায় সড়ক দুর্ঘটনায় নিহত 8। ছিলেন ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনাম। আমন্ত্রণ রাতের 21 সংবাদে আপনাদের সাথে আছি রাজিউর রহমান। দর্শক, 21 টেলিভিশনের সংবাদ একই সাথে সরাসরি দেখতে পাবেন আমাদের ফেসবুক পেজ www.facebook.com/2124 অনলাইনে। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য নিয়ে সংবিধান বিরোধী ঔদ্ধত্যপূর্ণ বক্তব্য দেয়ায় হেফাজত নেতা জুনায়েদ বাবুনগরী, মামুনুল হক এবং সৈয়দ ফয়জুল করিমের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহের 2টি মামলা হয়েছে। মামলার বাদী মুক্তিযুদ্ধ মঞ্চ ও বঙ্গবন্ধু ফাউন্ডেশন। 2 মামলার শুনানি শেষে 7 জানুয়ারির মধ্যে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন পিবিআইকে তদন্ত প্রতিবেদন দাখিলের নির্দেশ দিয়েছেন আদালত। আহমদ বাবুকে সাথে নিয়ে বিস্তারিত জানাচ্ছেন দীপু সারওয়ার। আজকে ভাস্কর্যকে কেন্দ্র করে দেশের মধ্যে নতুন আরেক অরাজকতা তৈরি করার পায়তারা চলছে। বঙ্গবন্ধুর ভাস্কর্যের বিরোধিতায় এভাবেই উস্কানি দিচ্ছে হেফাজতে ইসলামের যুগ্ম মহাসচিব ও খেলাফত মজলিসের ভারপ্রাপ্ত মহাসচিব মামুনুল হক। আমরা চাই না একজন মৃত মুসলমান তাকে নিয়ে এমন কোন কার্যকলাপ পরিচালনা করা হোক। মামুনুল হকের রাজনৈতিক গুরু হেফাজতে ইসলামের আমির জুনাইদ বাবুনগরীও কম যান না। আমি আল্লাহর কসম করিয়া বলবো, কেউ যদি আমার আব্বার ভাস্কর্য বসায়, সর্বপ্রথম আমি আমার আব্বার ভাস্কর্যকে ছিঁড়ে টেনে হেসড়ে ফেলে দেব। শুধু বঙ্গবন্ধু নয়, সারা দেশের সব ভাস্কর্য ভেঙে ফেলার পাশাপাশি মুসলিম বিশ্বে ছড়িয়ে ছিটিয়ে থাকা ভাস্কর্যও ভেঙে ফেলতে চায় এই গোষ্ঠীটি। ইসলামী আন্দোলনের নায়েবে আমির সৈয়দ ফজলুল করিমও আছেন তাদের সঙ্গে। যদি আপনি মূর্তি স্থাপন করতে চান, মূর্তি স্থাপনের জায়গা আছে, মন্দির, সেখানে মূর্তি স্থাপন করেন, 1000 মূর্তি স্থাপন করেন, কিন্তু বাংলাদেশের 90% মুসলমানদের ভূমিতে কোনো মূর্তি চলবে না, চলতে হবে না। গত নভেম্বর মাসে এই 3 জনের উদ্যোগেই শুরু হয় ভাস্কর্য বিরোধী অপতৎপরতা। কুষ্টিয়ায় রাতের অন্ধকারে বঙ্গবন্ধুর নির্মাণাধীন ভাস্কর্যের অংশবিশেষ ভেঙে ফেলে তাদের অনুসারীরা। ঢাকা বিশ্ববিদ্যালয়ে মধুদার ভাস্কর্যের কান ভেঙে ফেলে বাবুনগরী, মামুনুল ও ফয়জুলের অনুসারীরা জানান দেয় স্বাধীনতার সব মূর্ত প্রতীকের উপরই হামলা চালাবে তারা। এমন প্রেক্ষাপটেই সোমবার ঢাকার মহানগর হাকিম আদালতে মুক্তিযুদ্ধ মঞ্চের সভাপতি আমিনুল ইসলাম বুলবুল ও বঙ্গবন্ধু ফাউন্ডেশনের নির্বাহী সভাপতি অ্যাডভোকেট মশিউর মালেক ভাস্কর্য বিরোধী 3 উস্কানিদাতার বিরুদ্ধে মামলা করলেন। রায় সৃষ্টি করা, ষড়যন্ত্র এবং রাষ্ট্রদ্রোহিতার অপরাধের অভিযোগ এনে মামলা দায়ের করেছি। বঙ্গবন্ধুর ভাস্কর্য নিয়ে যে একটা উত্তেজনাকর পরিস্থিতি সৃষ্টি হয়েছে, এজন্য যারা দায়ী আমরা মনে করছি যে তারা রাষ্ট্রদ্রোহী অপরাধ করেছে। আমরা সেজন্যই আদালতের শরণাপন্ন হয়েছি। 2 মামলার পৃথক শুনানি শেষে 7 জানুয়ারির মধ্যে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনকে তদন্ত প্রতিবেদন দাখিলের নির্দেশ দেন আদালত। অসাম্প্রদায়িক বাংলাদেশকে একটি সাম্প্রদায়িকতার 20 বর্ষে পরিণত করার জন্য তারা চেষ্টা করছেন, সে কারণে আজকের এই রাষ্ট্রদ্রোহ মামলা হয়েছে। 7 জানুয়ারি 2021 সালের মধ্যে বিজ্ঞ আদালতে তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার জন্য পিবিআইকে নির্দেশ দিয়েছেন। ভাস্কর্য বিরোধীদের বিরুদ্ধে আরেকটি রাষ্ট্রদ্রোহের মামলার অনুমতি চেয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে আবেদন করেছেন সুপ্রিম কোর্টের আইনজীবী জিসান মাহমুদ। মাওলানা বাবুনগরী এবং মাওলানা মামুনুল হকরা। দীপু সারওয়ার, 21 টেলিভিশন, ঢাকা। কুষ্টিয়ার ঘটনা দুঃখজনক উল্লেখ করে সারা দেশে বঙ্গবন্ধুর ভাস্কর্য ও মুরাল রক্ষায় নিরাপত্তা দিতে মন্ত্রিপরিষদ বিভাগকে নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। আর বঙ্গবন্ধু ভাস্কর্য সহ দেশের সব ভাস্কর্য রক্ষায় নির্দেশনা চেয়ে করা রিটের শুনানি কাল। সোহরাওয়ার্দী উদ্যানের চলমান স্থাপনা নিরাপত্তা দিতেও নির্দেশ দেন আদালত। এর আগে সারা দেশের 380টি উপজেলা ও 63টি জেলায় বঙ্গবন্ধুর মুরাল স্থাপনের প্রতিবেদন দাখিল করা হয় হাইকোর্টে। বিচারপতি FRM নাজবুল আহসানের দ্বৈত বেঞ্চ
এই প্রতিবেদন দাখিল করে। হাইকোর্ট সরকারের সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে মুজিব বর্ষে সব জেলা উপজেলায় বঙ্গবন্ধুর মুরাল স্থাপনের নির্দেশ দিয়েছিলেন। সে সময় ৩০ দিনের মধ্যে আদেশ বাস্তবায়নের অগ্রগতি জানিয়ে প্রতিবেদন দিতে বলা হয়েছিল। জাতির পিতার ভাস্কর্য ভাঙার প্রতিবাদে বিক্ষুব্ধ দেশ। রাজধানী ঢাকা সহ দেশের বিভিন্ন স্থানে প্রতিবাদ সমাবেশ করেছে বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক সংগঠন। সমাবেশ থেকে বক্তারা বলেন, ধর্মের অপব্যাখ্যা দিয়ে যারা অরাজকতা সৃষ্টির ষড়যন্ত্র করছে, হেফাজত। মৌলবাদী সাম্প্রদায়িক শক্তিকে রুখে দাঁড়ানোর আহ্বান জানানো হয় সমাবেশ থেকে। মিনাল আদিবাকে সাথে নিয়ে জসিম জুয়েলের রিপোর্ট। বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাঙার প্রতিবাদে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে সমাবেশ করে বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট। জোটের নেতারা বলেন, ভাস্কর্য বিরোধীরা মুক্তিযুদ্ধ বিরোধী, দেশ বিরোধী। এটি শুধু ভাস্কর্য নয়, এটি একটি অনুভূতি, এটি একটি রাষ্ট্র, এটি একটি দেশ। এই অনুভূতির মধ্যে আঘাত দিয়ে বিশ্বাসের দলরা যেভাবে উল্লাস করার পায় তারা করছে, তাদেরকে কিন্তু আমরা যারা আওয়ামী পরিবারের সদস্য, আমরা তাদেরকে ধিক্কার জানাই না। যারা বঙ্গবন্ধুকে ভালোবাসে না তারা এই বাংলাদেশকেও ভালোবাসে না, যারা বাংলাদেশকে ভালোবাসে না তারা এই দেশের মানুষ না, তাহলে এই দেশে থাকার তাদের কোনো অধিকার নেই। সারা বাংলাদেশে বিভিন্নভাবে চক্রান্ত চলছে যে বিভিন্নভাবে এই ভাস্কর, এই বাংলাদেশটাকে অসুন্দর করা যায় কিভাবে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতি অপরাজয় বাংলার সামনে বিক্ষোভ সমাবেশ করে। বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা বলেন, ভাস্কর্য নিয়ে ষড়যন্ত্র ইসলামের প্রতিষ্ঠার জন্য নয়, সংস্কৃতিকে ধ্বংস করার নীল নকশা। অসাম্প্রদায়িক, মানবিক এবং ধর্মীয় মূল্যবোধ এগুলোর প্রতি যারা সম্মান দেখাতে জানেন না, এগুলোকে যারা ছোট করে দেখেন, তারা বোধহয় বড় আকারের ভুল করছে। অতীতে যেমন আমরা এই ধর্মান্ধ গোষ্ঠীকে, ধর্ম ব্যবসায়ী গোষ্ঠীকে আমরা যেমন পরাজিত করেছি, এবারও আমরা পরাজিত করতে পারবো। কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে প্রতিবাদ সমাবেশ করে স্বাধীনতা শিক্ষক পরিষদ। সমাবেশে বক্তারা বলেন, ধর্ম ব্যবসায়ীদের কোনো ছাড় দেওয়া হবে না। ৭১ এবং ৭৫-এর পরাজিত শক্তি প্রতাত্তা, এদের বিরুদ্ধে ঐক্যবদ্ধভাবে প্রতিরোধ গড়ে তুলতে হবে। জাতীয় প্রেস ক্লাবের সামনে বিক্ষোভ করে বিক্ষুব্ধ সাংবাদিক সমাজ। এতে অংশ নিয়ে সিনিয়র সাংবাদিকরা বলেন, দেশকে অস্থিতিশীল করতে মৌলবাদী শক্তি দীর্ঘদিন ধরে অপচেষ্টা করছে। এই স্বাধীন বাংলাদেশে তাদের বসবাস করার কোনো অধিকার নেই। যারা সমাজে অস্থিরতা তৈরি করতে চায় তারাই মূলত এই ধরনের অপতৎপরতার সঙ্গে যুক্ত রয়েছেন। জাতীয় প্রেস ক্লাবে ভাস্কর্য বিরোধী সমাবেশ করেছে বাংলাদেশ আওয়ামী যুব স্বেচ্ছাসেবক লীগ। সেখানে বক্তারা বলেন, বঙ্গবন্ধুর বাংলাদেশে মৌলবাদী সাম্প্রদায়িক গোষ্ঠীর জায়গা হবে না। প্রেস ক্লাবের সামনে মানববন্ধন করে বঙ্গবন্ধু ভাস্কর্য বাস্তবায়ন পরিষদ। দেশের প্রতিটি জেলায় বঙ্গবন্ধুর ভাস্কর্য স্থাপনের দাবি জানান তারা। জসিম জুয়েল, ২১ টেলিভিশন, ঢাকা। রাজাকার, আলবদর ও আল শামস সদস্যদের তালিকা প্রকাশ করবে জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিল। সে বিধান রেখে নতুন আইনের খসড়ার নীতিগত অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা। ভুয়া মুক্তিযোদ্ধাদের বিরুদ্ধেও ব্যবস্থা নেবে এ কাউন্সিল। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে অনুষ্ঠিত মন্ত্রিসভা বৈঠকে বাংলাদেশ ডেটা সেন্টার কোম্পানি লিমিটেডের খসড়া অনুমোদন দেওয়া হয়। বিস্তারিত প্রণব চক্রবর্তী রিপোর্টে। দীর্ঘ ৯ মাসের যুদ্ধে স্বাধীন হয়েছে বাংলাদেশ। ৩০ লাখ শহীদ আর ২ লাখ মা বোনের ত্যাগের বিনিময়ে স্বাধীনতা পেয়েছে বাঙালি জাতি। তবে মুক্তিযুদ্ধে পাকিস্তানি বাহিনীকে সহায়তাকারী রাজাকার, আলবদর, আল শামস সদস্যদের সঠিক তালিকা হয়নি স্বাধীনতার ৪৯ বছরে। মুক্তিযোদ্ধাদের তালিকায়ও নাম এসেছে কিছু ভুয়া মুক্তিযোদ্ধার। সোমবার প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে মন্ত্রিসভা বৈঠকে প্রকৃত মুক্তিযোদ্ধাদের যোগ্য সম্মান দিতে জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিল আইনের খসড়ায় নীতিগত অনুমোদন দেয়া হয়। পরে সচিবালয়ে বিস্তারিত জানান মন্ত্রী পরিষদ সচিব। মহান মুক্তিযুদ্ধের সময় রাজাকার, আলবদর, আল শামস বাহিনীর সদস্য হিসেবে কর্মকাণ্ডে লিপ্ত ছিলেন বা আধা সামরিক বাহিনীর সদস্য হিসেবে সশস্ত্র যুদ্ধে নিজ থেকে বাংলাদেশের স্বাধীনতা বা মুক্তিযুদ্ধের বিরোধিতা করছে, তাদের একটা তালিকা করার জন্য আর কি। তারা তালিকা প্রণয়ন ও গেজেট প্রকাশনের জন্য সরকারের কাছে একটা সুপারিশ প্রেরণ করবে। গেজেটভুক্ত ও সনদপ্রাপ্ত অমুক্তিযোদ্ধাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের সুপারিশ করবে। সরকারি যে কোনো ডেটা সংরক্ষণের জন্য বাংলাদেশ ডেটা সেন্টার কোম্পানি লিমিটেড নামে সংশোধিত খসড়ায়ও অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা। সরকারের এখন থেকে যে প্রত্যেক মন্ত্রণালয় বিভাগ দেখবেন একটা করে সার্ভার করে, এখন থেকে সব কেউ আর কোনো সার্ভার করতে পারবে না। সবার ডাটা
এই কালিয়া করে আমাদের এই ডাটা সেন্টার এই কোম্পানির আন্ডারে এই করতে হবে, স্টোর করতে হবে, কারণ ওইখানে সব সেফটি সিকিউরিটি থাকবে। এছাড়া চতুর্থ শিল্প বিপ্লব মাথায় রেখে বাংলাদেশের সম্ভাবনাগুলো কাজে লাগানোর তাগিদ দেওয়া হয় বৈঠকে। আর 18 ডিসেম্বর জাতীয় ও আন্তর্জাতিক অভিবাসী দিবসের প্রস্তাবেও অনুমোদন দেয় মন্ত্রিসভা। প্রণব চক্রবর্তী, 21 টেলিভিশন, ঢাকা। ঢাকা সিলেট মহাসড়কে হবিগঞ্জের নবীগঞ্জে বাস চাপায় 2টি সিএনজি অটোরিকশার 8 যাত্রী নিহত হয়েছেন। আহত হয়েছে বাসের 10 জন। এদিকে পৃথক সড়ক দুর্ঘটনায় 4 জেলার 8 জনের মৃত্যু হয়েছে। 21 প্রতিনিধিদের সহায়তায় আরও জানাচ্ছেন রত্না জামান। সোমবার বিকেলে কুমিল্লা থেকে সিলেটগামী বিআরটিসির বাসের সাথে ফুলতলি বাজারে 2টি সিএনজি অটোরিকশার সংঘর্ষ হয়। বাস ও অটোরিকশা দুটি সড়কের পাশে খাদে পড়ে যায়। ঘটনাস্থলেই মারা যান 7 জন। হাসপাতালে নেয়ার পর মৃত্যু হয় আরও একজনের। পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা উদ্ধার অভিযান চালায়। আহতদের সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। এখানে মা মেয়ে সহ 8 জন নিহত হয়েছে। সিএনজি অটোরিকশাগুলো অদক্ষ চালকদের কারণে প্রতিনিয়ত এই দুর্ঘটনা বেড়েই চলেছে। এদিকে ভোলার ইলিশা সড়কের ব্যারিস্টারের কাচারি এলাকায় বাসের সাথে সিএনজির সংঘর্ষে 2 জন নিহত হয়। এ সময় জনতা সড়ক অবরোধ করে 3টি বাস ভাঙচুর করে এবং আগুন লাগিয়ে দেয়। গাজীপুরের সালনা ও পুবাইল এলাকায় সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী সহ 3 জন নিহত হয়। মুন্সিগঞ্জের গজারিয়ায় ও কুষ্টিয়ার দৌলতপুরে সড়ক দুর্ঘটনায় নিহত হন 3 জন। রত্না জামান, 21 টেলিভিশন। নিচ্ছি বিরতি। নো মাস্ক নো সার্ভিস মেনে চলুন, সুস্থ থাকুন। যখন ফিরছি তখন অন্যান্য খবরের সঙ্গে আরও থাকবে। আরও 36 মৃত্যু করোনা চিকিৎসায় আইভারম্যাকটিন ফলপ্রসূ, আইসিডিডিআরবির গবেষণা। খবর আমন্ত্রণ রাত 21 সংবাদে। কোভিড-19 দেশে আরও 36 জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে 24 জন পুরুষ। মৃতের সংখ্যা বেড়ে 6,874। স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী 24 ঘন্টায় 14,969টি নমুনা পরীক্ষায় 2,198 জনের দেহে করোনা ভাইরাস শনাক্ত হয়েছে। নতুন 2,663 জন সহ সুস্থ হয়েছে 3,98,623 জন। দৈনিক সংক্রমণ হার 15.30%। দেশে করোনা মৃত্যু হার 1.43%। দেশে এ পর্যন্ত করোনা পরীক্ষা হয়েছে 28,77,538। কোভিড চিকিৎসায় আসার খবর শোনাচ্ছে আইভারম্যাকটিন। 5 দিনের ডোজ ব্যবহারে 14 দিনের মাথায় 77% রোগী সুস্থ হয়েছে। আন্তর্জাতিক উদরাময় গবেষণা কেন্দ্র আইসিডিডিআরবির গবেষণায় উঠে এসেছে এমন তথ্য। পরীক্ষামূলকভাবে এই ডোজ হাসপাতালে ব্যবহারের সুপারিশ করছে আইসিডিডিআরবি। বিস্তারিত জানাচ্ছেন স্মৃতি মণ্ডল। মূলত পরজীবী নাশের ওষুধ হিসেবে ব্যবহার হয় আইভারম্যাকটিন। তবে এবার দেখা গেল করোনা চিকিৎসাতেও বেশ ফলপ্রসূ। সম্প্রতি আইসিডিডিআরবির গবেষণায় মিলেছে এমন তথ্য। ঢাকার 3টি হাসপাতালে ভর্তি থাকা 68 জন করোনা রোগীকে বেছে নেওয়া হয়। এদের মধ্যে 22 জনকে 5 দিনে দেয়া হয় 12 মিলিগ্রাম আইভারম্যাকটিন। 14 দিনের মাথায় 77% রোগী সুস্থ। সোমবার গবেষণা প্রতিবেদন প্রকাশ করে আইসিডিডিআরবি। এই ভাইরাসটা আসলে কাকে যে কিভাবে কাবু করবে কেউ জানে না। একটা ধারণা আছে যে কোমরবিডিটি থাকলে হবে, কিন্তু ইদানিংকাল যতগুলো আমরা পেপারগুলো দেখছি বলা হচ্ছে যে আমরা সবসময় চিন্তা করি ভাইরাস ক্লিয়ারেন্স, কিন্তু এই ড্রাগের হয়তো কিছু ইমিউনোলজিক্যাল রেসপন্সও তারা পজিটিভভাবে করে, যার জন্য যদি যত তাড়াতাড়ি এই ড্রাগটা দেওয়া যেতে পারে ভাইরাস লোডটা কমে আসবে। পরীক্ষামূলকভাবে হাসপাতালগুলোতে আইভারম্যাকটিন ডোজ ব্যবহারের সুপারিশ করছে আইসিডিডিআরবি। তবে করোনার উপসর্গ দেখা দিলেও ডাক্তারের পরামর্শ ছাড়া ওষুধ না খাওয়ার পরামর্শ গবেষকদের। আরও কয়েকটা স্টাডি হবে, বাইরে থেকেও স্টাডি হচ্ছে। এগুলো যদি ফেরত রেজাল্টগুলো পাওয়া যায় তখন আমাদের ন্যাশনাল গাইডলাইনে আসলে আমরা স্ট্রিক্টলি ইউজ করতে পারবো যে হ্যাঁ আইভারম্যাকটিন আমাদের মতো দেশে যেখানে মানুষ গরিব সেখানে আমরা এই ওষুধটা যদি প্রথমে দিতে পারি। কারোর কোনো সিমটম বা করে হলে ইমিডিয়েটলি আপনারা টেস্ট করবেন, যেটা নাকি আমাদের গভর্নমেন্ট খুব করে বলছেন। অ্যান্টিজেন টেস্টও চলে এসছে, আপনারা জানেন। টেস্ট করবেন, টেস্টের রেজাল্ট হলে ডাক্তারের সাথে পরামর্শ নেবেন, ডাক্তার যেটা বলবেন ওইভাবেই চলতে হবে। করোনায় ওষুধের কার্যকারিতা নিয়ে আরো বড় আকারে গবেষণা হওয়া দরকার বলে মনে করছে আইসিডিডিআরবি। স্মৃতি মণ্ডল, 21 টেলিভিশন, ঢাকা। এবার বিজয়ের মাসে আমাদের বিশেষ আয়োজন জয় বাংলা।
স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের গান প্রেরণা জুগিয়েছে মুক্তিযোদ্ধাদের। 9 মাসে কণ্ঠযোদ্ধাদের গানে উদ্দীপ্ত হয়েছে মুক্তিসেনারা। একের পর এক হামলায় নাস্তানাবুদ হয়েছে হানাদাররা। শুধু মুক্তিযোদ্ধাদেরকেই নয়, গণজাগরণের গণসঙ্গীত উদ্দীপ্ত করেছে পুরো জাতিকে। রণাঙ্গনের যোদ্ধাদের কাছে স্বাধীন বাংলা বেতারের গান বেজে উঠেছে সংকেত হিসেবেও। মৃত্যুকে আলিঙ্গন করে বিজয়ের পথে হেঁটেছে বীর বাঙালি। বিস্তারিত স্মৃতি মণ্ডলের রিপোর্টে। শব্দ, কথা, সুরের ইন্দ্রজালে দেশমাতৃকার বন্দনা। সময়টা 1971। স্বাধীনতাকামী বাঙালি জাতির মনে তো বটেই, দেশের প্রতিটি কোণে ধ্বনিত স্বাধীন বাংলা বেতারের গান, যে গান বুনেছে স্বাধীনতার স্বপ্নবীজ। স্বাধীনতা যুদ্ধের দেশ, মাটি ও মাকে নিয়ে কণ্ঠযোদ্ধাদের লড়াই, দেশাত্মবোধক এসব গান উদ্দীপ্ত করে বাঙালির চেতনাকে, সাহস যোগায় রণাঙ্গনের যোদ্ধাদের। নির্মম অত্যাচার নির্যাতনেও স্বাধীন হওয়ার শপথ বাক্যে অটুট থাকার বিশ্বাসে আত্মপ্রত্যয়ী বাংলার মানুষ। মুখের হাসির জন্য অস্ত্র ধরি। এরকম অসংখ্য গান দেখিয়েছে মুক্তির দিশা। সারা দেশে ছড়িয়ে থাকা মুক্তিযোদ্ধাদের কাছে সংকেত হিসেবেও বাজানো হতো স্বাধীন বাংলা বেতারের গান। আমাদের গানগুলি কিন্তু গেরিলা যুদ্ধে সংকেত হিসাবে ব্যবহৃত হয়েছে। এটি আমাদের একটি গর্বের বিষয়। আমাদের কোনো স্লোগান বা আমাদের কোনো গান গেছে কিন্তু গেরিলা যুদ্ধের সিগন্যাল হিসেবে, যে এই গানটা বাজলে ওই মুখ ব্রিজটা উড়িয়ে দিতে হবে বা ওই বোটটা উড়িয়ে দিতে হবে, নানান ধরনের সাংকেতিক কিছু ছিল। মৃত্যু ভয়কে তুচ্ছ করে সব প্রতিকূলতাকে হার মানিয়ে বিজয়ের গান গেয়েছেন স্বাধীন বাংলা বেতারের শিল্পীরা। স্বাধীন বাংলা বেতার কেন্দ্রে যে সমস্ত নতুন গানগুলি হয়েছিল, আমরা যেগুলি করেছিলাম, তার প্রত্যেকটি কিন্তু অস্ত্রের মতো ধ্বনিত হয়েছে সেই সময়। এবং এই গানগুলি কিন্তু শুধুমাত্র যে মুক্তিযোদ্ধাদেরকে উজ্জীবিত করেছে তা নয়, পুরো বাঙালি জাতিটাকেই কিন্তু উজ্জীবিত করত। বিজয়ের প্রতিটি গান পৃথিবীর ইতিহাসে দৃষ্টান্ত হয়ে থাকবে। একটা বেতার যন্ত্র যে মানুষকে এইভাবে উজ্জীবিত করতে পারে, তার উদাহরণ কিন্তু বাংলাদেশে এই প্রথম। স্মৃতি মণ্ডল, 21 টেলিভিশন, ঢাকা। আর এর সাথে শেষ করছি রাতের 21 সংবাদ। যাবার আগে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনামগুলো আরও একবার। বাবুনগরী মামুনুল ফয়জুলের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহের মামলা, বঙ্গবন্ধুর ভাস্কর্য মুরালে নিরাপত্তা দিতে হাইকোর্টের নির্দেশ। রাজাকারদের তালিকা করবে মুক্তিযোদ্ধা কাউন্সিল, শনাক্ত হবে ভুয়া মুক্তিযোদ্ধা, মন্ত্রিসভায় আইনের খসড়া অনুমোদন। এবং হবিগঞ্জে 2 অটোরিকশায় বাসের ধাক্কা, 8 জনের মৃত্যু, 4 জেলায় সড়ক দুর্ঘটনায় নিহত 8। সর্বশেষ খবর জানতে ডায়াল করুন 2021 নম্বরে, ভিজিট করুন 21-tv.com এই ওয়েবসাইটে। এছাড়া ফেসবুকে লগ ইন করতে পারেন facebook.com/2124 অনলাইনে। 21-এর খবর দেখুন, 21-এর সাথেই থাকুন। স্বাস্থ্যবিধি মেনে চলুন, সুস্থ থাকুন।